নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমায় আলাদা করে বলে দিতে হবে না, আমরা প্রত্যেক মায়েরাই তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং যথেষ্ট চেষ্টা করি তাদের একটু ভালো রাখার। তবে ধরুন এই সিজনাল চেঞ্জের সময়, এই ঋতুর পরিবর্তনের সময় বাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকে। সাধারণ জ্বর, কাশি থেকে শুরু করে বড় বড় রোগ যাই হোক না কেন, সব ক্ষেত্রেই মা হিসেবে আমরা উদ্বিগ্ন হয়েই পড়ি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিশুদের জ্বর ও তার প্রতিকার। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমার পর্দার ওপারে বসে থাকা দর্শক বন্ধুদের জন্য বলবো, আপনারা চাইলে আমাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 24235222 এবং 24235223। ডক্টর ঘোষ, একটু আগে যে আলোচনাটা আমরা করছিলাম যে বিশেষ করে এই সময়টায় যখন একটু শীত চলে যাচ্ছে, হাওয়ায় একটু উষ্ণতা ভাব, নানান ধরনের সমস্যা বা নানান ধরনের জ্বর নিয়ে বাচ্চারা আসছে আপনার কাছে, ঠিক কি কি কারণে, কমন কারণগুলো কি কি যদি একটু বলেন। এখন আর সত্যি কথা বলতে কি, হ্যাঁ, সরি, আমরা ঋতু পরিবর্তনের পার্থক্যটা পাচ্ছি না। হ্যাঁ, প্রথমে তো পড়লাম ডেঙ্গু জ্বরে, ডেঙ্গুটা যেতে যেতেই চলে এলো সব ভাইরাল ফিভার, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, নিউমোনিয়া, ম্যালেরিয়াটা এবার একটু কম হয়েছে বলবো। বেশ। তো তাছাড়া তো এনসেফালাইটিস, হঠাৎ হঠাৎ করে একটা এনসেফালাইটিস চলে এলো। ইউরিনে ইনফেকশনস বাচ্চাদের জ্বরের একটা প্রধান কারণ, ইম্পর্টেন্ট কারণ। তো সেইগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে। মানে একটা জ্বর পেলে আপনাকে সারা শরীরটা একবারে চিন্তা করে নিতে হবে। আচ্ছা, জ্বরটা মাথার থেকে আসেনি তো? এটা মেনিনজাইটিস নয় তো? এটা থ্রোট ইনফেকশন নয় তো? এটা নিউমোনিয়া নয় তো? এটা পেটে কোনো একটা ইনফেকশন হয় না? পেটে ইনফেকশন হলে একদিন পর হয়তো একটু পেটটা খারাপ হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে পেটে ইনফেকশন। কিন্তু ইউরিন ইনফেকশনে কোনো লক্ষণই থাকে না, তো সেই সময়টা আমাদেরকে একটা ইউরিন টেস্ট করতে হয়। তো এইভাবে আমরা পুরো শরীরটাকে একটা স্ক্যান করে নিই যে কোথা থেকে জ্বরটা আসছে সেটা বোঝার জন্য। বেশ। বিশেষ করে ছোট বাচ্চারা, তারা খালি কান্না ছাড়া তাদের আর বোঝানোর উপায় থেকে থাকে না। হ্যাঁ, ছোট বাচ্চাটা একটা আমাদের পরে সত্যি একটা নাইটমেয়ার, হ্যাঁ, স্পেশালি যারা 3 মাসের পরে যেসব তলে যারা বাচ্চা থাকে, তাদের সবকটা জ্বরই আমরা সিরিয়াস ধরে নিই, যতক্ষণ না আমরা কিছু কারণ পাচ্ছি যে না, এটা সিরিয়াস কারণ নয়। বেশ। এটা আমরা সবসময় সিরিয়াস বলে ধরে নেব। ঠিক কতখানি জ্বর উঠলে আমাদের সত্যি উদ্বিগ্ন হওয়া উচিত বা মা বাবা হিসেবে ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেটা বুঝবো কিভাবে? সেটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, কারণ অনেক সময় দেখা যায় যে অল্প জ্বরও কিন্তু একটা সিরিয়াস অসুখের লক্ষণ হতে পারে। যেমন ধরুন, টিউবারক্লোসিসে যে সবসময় হাই টেম্পারেচার হবে তা নয়, কিংবা একটা রক্তের ক্যান্সারে যে হাই টেম্পারেচার হবে তা নয়। তো লো গ্রেড টেম্পারেচারও যদি বেশি দিন ধরে চলতে থাকে, তখন আমাদের উদ্বিগ্ন হতে হয়। আবার হাই টেম্পারেচার, ধরুন একটা অর্ডিনারি ভাইরাস ইনফেকশনে একটা হাই টেম্পারেচার হয়েছে, তো তখন আমরা হয়তো অতটা চিন্তিত হই না। কিন্তু অনেক সময় হয় কি, ওই হাই টেম্পারেচার থেকে বাচ্চাদের একটা তরকা হয়ে যায়, যেটাকে বলে জ্বরের থেকে তরকা, যেটা বাবা মায়ের কাছে একটা নাইটমেয়ার। এই তরকার প্রসঙ্গেই স্যার একটু যদি বলেন যে ঠিক কোন কোন বয়সী বাচ্চাদের তরকা হতে পারে, কত টেম্পারেচার উঠলে তরকা হতে পারে, এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি বাবা মা কি করবেন, সেই মুহূর্তটায় কি করবেন? দেখুন, ইউজুয়াল কমন এজটা হচ্ছে তরকা হওয়ার 6 মান্থস টু 3 ইয়ার্স। বেশ। তবে এটা 5-6 চলতে পারে, ইভেন 8-9 পর্যন্ত কখনো কখনো কারো কারো হয়। আর সাধারণত আমরা যেসব জ্বরের থেকে তরকা যে পাই না 6 মাসের তলে, তা নয়, পাই, কিন্তু একটু কম। একবার তরকা হলে কি প্রত্যেকবার জ্বর হলেই তরকা হবে? তাহলে কি কি ধরনের প্রিকশনস নিতে হবে বাবা সব মায়েদের? সব জ্বরেই যে তরকা হবে তার কোনো কারণ নেই, তবে কয়েকটা জ্বর আছে যেগুলোতে তরকাটা খুব বেশি হয়। যেমন ধরুন, কারো পেটে ইনফেকশন হয়েছে, স্পেশালি যদি তার ডিসেন্ট্রি হয়, রক্ত আমাশয়, তাতে তরকাটা খুব বেশি হয়। ইউরিনে ইনফেকশনে খুব বেশি হয়। তাছাড়া একটা জ্বর এবং র্যাশ বেরোয়, যেটাকে আমরা বলি যে রোজিওলা ইনফ্যান্টাম, তাতে ভীষণ তরকা হয়। তো সেই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যদি তার আগে তরকা হয়ে যেয়ে থাকে। তবে একটা জিনিস বলে রাখি, যে জ্বরের থেকে তরকা যেগুলো হয়, যেটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন, তাতে কিন্তু ব্রেইনে ড্যামেজ হয় না। এটা মানে একটা যেটা খুব বাবা মা জরুরি ভাবে কথা। যে ব্রেনটা বোধহয় নষ্ট হয়ে যাবে, তো সেইটা কিন্তু হয় না। ভবিষ্যতে বিকাশেরও কোনো ক্ষতি হয় না, না। ভবিষ্যতে বিকাশের কোনো ক্ষতি হয় না। সাধারণ জ্বর থেকে তরকা
যেটা অলমোস্ট 4 to 5% অফ দ্য পপুলেশন, বাচ্চাদের পপুলেশনে হয়, তো তাতে জ্বরের থেকে তরকা, যদি না এটা অনেক প্রলংড হয়ে থাকছে, ধরুন আধা ঘন্টার সেক্ষেত্রে উপরে চলে মানে যে যাচ্ছে। ওষুধ দেওয়া হচ্ছে তরকার জন্য, এই যে কনভালশনস এর অ্যান্টি কনভালশন দেওয়া হচ্ছে, সেগুলো কি সারা জীবন খেয়ে যেতে হবে না, নাকি? সেটা হচ্ছে মৃগী, তো সেইটা কিন্তু এই জ্বরের থেকে তরকা তরকা। নয়। সেইটা এপিলেপসি কিংবা মৃগী, যে ক্ষেত্রে আমাদের ওষুধ খাওয়াতে হয় সাধারণত 2 থেকে 4 বছর পর্যন্ত ওষুধ খাওয়াতে হয়, তো সেইগুলো আলাদা জিনিস। আর এই জ্বরের থেকে যে তরকা, সেটাতে আমরা শুধু জ্বরের ওষুধটা দিতে বলি। আর আজকাল ওই একটা কনভালশনের মেডিসিন কখনো কখনো নাক দিয়ে কিংবা পায়খানার দ্বার দিয়ে আমরা দিতে বলি, যাতে কনভালশনটা ক্যান বি কন্ট্রোল ইমিডিয়েটলি। বেশ। আরেকটি রোগ যেটা দুশ্চিন্তাগ্রস্ত আমরা বারবার আলোচনা করে থাকি, সর্দি কাশি। সর্দি কাশি খুব সাধারণভাবে হয়তো বাচ্চারা নিয়ে আসে, কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, দম আটকে আসছে, বা ধরুন অ্যাজমা হচ্ছে, এই ধরনের যদি সিমটমস নিয়ে বাচ্চারা আসে, সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, জ্বর নিয়ে যদি কাশি নিয়ে কেউ থাকে, আমাদের প্রধান চিন্তা যেটা, এটা নিউমোনিয়া নয় তো? এটা নিউমোনিয়া নয় তো? বেশ। তো এই নিউমোনিয়াটা বুঝতে গেলে আমরা 3টে জিনিস দেখি, যে ওর ব্রিদিংটা খুব ফাস্ট হচ্ছে কিনা, জ্বরটা খুব বেশি হচ্ছে কিনা, আর অনেক সময় তার সাথে ফিডিংটা, খাওয়াটা অনেকটা কমে যায়। কাশিটা আমরা ইনিশিয়ালি নাও থাকতে পারে, পরে কাশিটা আসতে পারে। তবে 3টে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বললাম, যে ফিডিং, ফিভার অ্যান্ড এই ফিভার, ফিডিং অ্যান্ড ফার্স্ট ব্রিদিং। ব্রিদিংটা বেশ। ফার্স্ট ব্রিদিংটা যদি খুব বেশি হয়ে যায়, যে পেটটা খুব তাড়াতাড়ি করে চলছে, তো তখন আমরা ভাবি যে এটা নিউমোনিয়া হতে পারে। আমাদের দর্শক বন্ধু ইতিমধ্যেই সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, আমরা শুনছি, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, শুনছি। নমস্কার। বলুন, শুনছি। হ্যাঁ আমি বড়বাজার থেকে বলছি, মিনতি মান্না। হ্যাঁ। হ্যাঁ আমার ছেলে স্কুলে পাঠিয়েছিলাম, তো স্কুল থেকে আসার সময় তো বুঝতে পারিনি, তো বাড়িতে এসে দেখলাম চোখগুলো ফুলফিল করছে, আমার পড়াশোনা বললো মাথায় হাতে জ্বর, মিটার দিয়ে দেখলাম 102, তখন কোশ্চেন দিয়েছি, একটু ঘাম দিলে অল্প একটু ছেড়েছে, তারপরে আবার বিকেলবেলায় হঠাৎ করছে, আবার মিটার দিয়ে দেখলাম 3 পেরিয়ে গেছে, আবার কোশ্চেন দিয়েছি, কিন্তু তাহলে কি জ্বরটা ঠিক মতো থাকছে না, আর কদিন ধরে একটু পেটে ট্রাবল লাগছে, ওকে নিয়ে একটু হোমিওপ্যাথি দিই, হোমিওপ্যাথি দিয়েছি, একটু তেলাপ্যাথি দিই, তো পেটটাও সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাচ্চাটির বয়সের কথা আমরা জানলাম না, তবে এই আলোচনার প্রসঙ্গে আমরা আসছিলাম যে বারবার যদি জ্বর বাড়তে থাকে এবং আমরা ওষুধ দিয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কারণটার দিকে নজর দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কি করা উচিত আপনি বলুন? দেখুন, একটা জিনিস, যে জ্বর নামিয়ে আপনি কিন্তু পেশেন্টের বেনিফিট খুব বেশি করছেন না। বেশ। জ্বরটা তার হয়তো একটু ওয়েলবিংটা বেটার হচ্ছে, তার মাথা ব্যথা হচ্ছিল কিংবা সে ঝিমিয়েছিল, সেইগুলো সে হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু জ্বর নামিয়ে আমার অসুখটা সেরে গেল না। সেই জন্য আমরা সবসময় বলি যে জ্বর নামানোর জন্য তুমি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। হ্যাঁ, 105-106 জ্বর উঠে গেলে তখন ডেফিনেটলি ব্রেনের উপরে একটা চাপ পড়ে, সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ জ্বর নামানোর জন্য খুব উদ্গ্রীব হওয়ার কারণ নেই। জ্বরকে কেউ বলে যে এটা একটা শরীরের প্রোটেকটিভ ফেনোমেনা। প্রোটেকটিভ মানে যে ও হয়তো শরীরকে আমাদের রক্ষা করে, ও হয়তো আমাদের শরীরকে রক্ষা করে। অসুখটা আলাদা জিনিস। টেম্পারেচার হয়তো এমন একটা স্টেজে গেল যে সেইটাই হয়তো জীবাণুর পক্ষে সেটা খুব ভালো এনভায়রনমেন্ট নয়। সো আমরা সত্যিই জানি না এখনো যে জ্বরটা নামিয়ে আমরা উপকার করছি কি না। বেশ। সেক্ষেত্রে ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সব থেকে। হ্যাঁ, ডেফিনেটলি। যদি দেখুন, সব জ্বরে এই যে সবসময় নিজের থেকে ডাক্তারের ট্রিটমেন্ট কাছে করা বা যাওয়ার নিজের দরকার থেকে নেই। ওষুধ দিয়ে দেওয়া, সেটা কতটা জাস্টিফাইড না, বলে? সব জ্বরে প্রথম থেকেই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। আপনি একটা প্যারাসিটামল দিতে পারেন, একটু বেশি করে ওআরএস এর জল খাওয়াতে পারেন, আর এনভায়রনমেন্টটা একটু সুদিং রাখতে পারেন। তারপরে যদি দেখেন যে বাচ্চার জ্বর কমে গেলে একবারে লাফালাফি দৌড়দৌড়ি করছে, তো তখন বুঝতে হবে যে বোধহয় জ্বরটা খুব সিরিয়াস নয়। কারণ জ্বর আসলেই যদি ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে কিন্তু প্রচুর বার যেতে হবে। ছোট বয়সে এটা একটা রেগুলার হ্যাঁ, ফিনোমেনন রেগুলার ফিচার হয়ে যাবে। কারণ কারো কারো খুব বেশি জ্বর হয়, নর্মাল বাচ্চা, কিন্তু বেশি জ্বর হচ্ছে, কিংবা স্কুলে যাচ্ছে তখন তার জ্বর হচ্ছে, প্লে স্কুলে যাচ্ছে তখন তার জ্বর হচ্ছে। তো এইগুলো জ্বর হলেই আমি বলি যে প্রথমেই ডাক্তারের কাছে যাবেন না।
দরকার নেই, at least দরকার নেই। আমরা যে এই সিভিয়ারিটি গুলো নিয়ে যখন আলোচনা করছিলাম, যেগুলো ভয়ঙ্কর রকম ভাবে শিশুর ক্ষতি করতে পারে, তার মধ্যে নিউমোনিয়া ডেফিনেটলি একটা ফ্যাক্টর, আপনি যেটা আমরা বললাম। আরেকটি রোগ যেটা একটু ভারী নাম, মেনিনজাইটিস বা এনকেফেলাইটিস, সেক্ষেত্রেও জ্বর হতে পারে। সেক্ষেত্রে জ্বরের প্যাটার্নটা কীরকম, বা বাবা মা বুঝবেন কি করে, কোন সময় আপনার কাছে নিয়ে আসবেন? যে কথাটা আমি আগেই বললাম, যে জ্বরটা নেমে যাওয়ার পরে যদি বাচ্চা দৌড়ি খেলাধুলো করে, তাহলে এবং মানে হায়ার ফাংশনসগুলো তার ঠিক আছে, তো সেইটা এনসেফালাইটিস হওয়ার চান্স একটু কম। বেশ। এনসেফালাইটিস কিংবা মেনিনজাইটিসে বাচ্চার জ্বর কমে গেলেও একটু ঝিমিয়ে থাকবে, কিংবা তার সাথে হয়তো একটা খিঁচুনি হলো। কিন্তু আপনি তো বলতে পারেন যে তাহলে তো জ্বরের থেকে তর্কাও হয় একটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। জ্বরের থেকে তর্কাটাই যেটা হবে, যেই কনভালশনটা কমে যাবে, খিঁচুনিটা কমে যাবে, বাচ্চারা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সেইটা হয়তো মেনিনজাইটিস এনসেফালাইটিসে হবে না, কিংবা অ্যাটলিস্ট প্রথম দিকে হলেও পরের দিকে আর হবে না। সেইগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যে ওর হায়ার ফাংশনসটা কিরকম থাকছে, কতটা অ্যাক্টিভ রয়েছে বাচ্চা। হ্যাঁ। ধরুন সেক্ষেত্রে চিকিৎসা হলো না, কি কি ক্ষতিকারক জিনিস হতে পারে, সাইড এফেক্টস গুলো কি কি মেনিনজাইটিস? স্পেশালি মেনিনজাইটিস যদি ধরতে দেরি হয় তাহলে কিন্তু ক্ষতিই হবে। সেই জন্য আমরা সবসময় অ্যালার্ট থাকি ছোট বাচ্চার জ্বর, স্পেশালি যে 2-3 মাসের বাচ্চার জ্বর যদি হয়, এবং সেইটাতে আমাদের মেনিনজাইটিস সবার আগে আমরা চিন্তা করে রাখি যে এটা মেনিনজাইটিস নয় তো, দেখছি যে তালুটা ফুলে যাচ্ছে কিনা, কিংবা বাচ্চাটা ঝিমিয়ে বেশি পড়ছে কিনা। সেক্ষেত্রে আমরা দরকার হলে লাম্বার পাংচার করে দিই। লাম্বার পাংচার শুনতে একটু ভয় লাগে ঠিকই, কিন্তু তেমন ক্ষতি কিছু করে না। দেখে নিই যে মেনিনজাইটিসটা আছে কি নেই। এই বাচ্চাদের যখন এই 2 মাস 3 মাসের বাচ্চাদের আলোচনা যখন করছি, এই ছোট বাচ্চাদের কিন্তু খুব তাড়াতাড়ি টেম্পারেচার বাড়তে শুরু করে দেয়। মানে হঠাৎ এখন 102 দেখলাম, তারপর 3-4, এরকম র্যাপিড রাইজ অফ টেম্পারেচার যখন হয়, তখন বাড়িতে বাবা মা কিভাবে কি হ্যান্ডেল করবে, কি করণীয়? দেখুন, যদি বাচ্চাটা ছোট হয় তাকে হসপিটালাইজ করতে হবে। যদি 2-3 মাসের বাচ্চার এরকম র্যাপিড রাইজ টেম্পারেচার হয়, তাকে হসপিটালাইজ করতে হবে, কারণ তাকে বাড়িতে রাখাটা সেফ নয়। তাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে যে তার কতটা সিভিয়ার ইনফেকশন আছে কিনা, তার ইউরিন টেস্ট করে দেখতে হবে যে তার ইউরিনে ইনফেকশন আছে কিনা, মেনিনজাইটিসের জন্য অবজারভেশন করতে হবে, দরকার পড়লে লাম্বার পাংচার করতে হবে। আর এই বয়সে যেটা হয় যে অ্যান্টিবায়োটিক্সগুলো যেগুলো অনেক সময় ইনফেকশনে লাগে, ওরাল অ্যান্টিবায়োটিক্স ভালো কাজ করে না ভালো কাজ করে না মানে করে না। তো সেক্ষেত্রে তখন তাদেরকে আমাদের ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই জন্য যদি খুব ছোট বাচ্চার জ্বর হয়, তাহলে আমি সবসময় সাজেস্ট করব যে তোমরা হসপিটালে নিয়ে যাবে, ভর্তি করে রাখবে, দেখবে, টেস্টগুলো করবে। টেস্টগুলো করে যদি দেখা যায় যে না, খারাপ কিছু বেরোয়নি, তাহলে বাড়ি নিয়ে আসা যেতে পারে। নট দ্য আদার ওয়ে রাউন্ড, যে আমি 2 দিন 3 দিন দেখলাম, তারপর আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম। তবে ডক্টর ঘোষ, এই শহরে বসে এই আলোচনাগুলো করা যতটা সহজ, ধরুন গ্রামাঞ্চলে একটা ইন্টিরিয়ার গ্রামে একজন মা, সে হয়তো থার্মোমিটার দেখতেই জানে না, বা ধরুন দেখার পরও দেখছে হাই টেম্পারেচার, হসপিটাল রয়েছে 5-7 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে ইমিডিয়েট কি কি মেজার্স নেওয়ার, পরে হয়তো সে বাচ্চাকে নিয়ে যাবে, ইমিডিয়েটলি কিভাবে জ্বরটাকে কন্ট্রোল করার? জ্বর হলে জ্বরের ওষুধ প্যারাসিটামল হচ্ছে সবচেয়ে সেফ, সেইটা দিতে হবে। জলটা বেশি করে খাওয়াতে হবে, একটু ঈষদুষ্ণ জল দিয়ে স্পঞ্জিংটা, খুব ঠান্ডা জল আমরা বলি না এই জন্য যে খুব ঠান্ডা জল দিলে বাচ্চাটার কাঁপুনি হয়ে যায়, এবং কাঁপুনি হয়ে গেলে তখন বাচ্চাদের ভিতরের টেম্পারেচারটা বেড়ে যেতে পারে। তারপর যদি দেখা যায় যে বাচ্চাটার ফিডিংটা কমে যাচ্ছে, খাচ্ছে না ভালো, তখন কিন্তু শহরেই হোক গ্রামেই হোক আপনাকে কিন্তু হাসপাতালে নিতে হবে। আমাদের একজন দর্শক বন্ধু বহু দূর থেকে ফোন করেছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার। আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন, আমাদের শুনতে সুবিধা হবে। টিভির মানটা কমই আছে। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, ডাক্তার বাবুকে এখন যেটা বললেন, যে তরকা আর বাচ্চাদের, আমার নাতনি রয়েছে। আপনার নাতনির বয়সটা বলুন, কি সমস্যা বলুন। সমস্যা যেমনি এখন তো সর্দি কাশি জ্বর আছে। হ্যাঁ, এখন তো অন্য কারোর আওয়াজ যাচ্ছে ডাক্তারের কাছে। উনি শুনতে পাচ্ছেন, আপনি আপনার সমস্যাটা বলুন, বাচ্চার বয়সটি বলুন। সমস্যাটা হচ্ছে এখন যেমনি জ্বর রয়েছে, সর্দি কাশি রয়েছে। বেশ, বাচ্চা তরকার কি আগে কখনো হয়েছিল বা বারবার হয়?
কি এই সর্দিটা ওর থাকে, অ্যালার্জি তার বয়সটা মানে 3 পেরিয়ে 4-এ পড়লো। বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমরা আলোচনা করব। ডক্টর ঘোষ, অ্যালার্জি কিন্তু একটা বেশ বড় সমস্যা। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নি। হ্যাঁ নমস্কার, আমি ধানবাদ থেকে ধনঞ্জয় পাল বলছি। বলুন ধনঞ্জয় বাবু। বলছি আমার ছেলের বয়স 1 বছর 2 মাস, হুম। আর ওর বারবার সর্দি হয়ে যায়, একটু একটু নাকে প্রবলেম হয়। ওরা ডাক্তার দেখায়, ডাক্তারের কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আবার ওটা ঠিক হয়ে যায়। মানে এটা মোটামুটি 1 মাস 1.5 মাসের মধ্যে এটা কন্টিনিউ হচ্ছে। হুম। আর মাঝে মাঝে ওর পায়খানাটাও খুব পাতলা হয়ে যায়। একবার হসপিটালে অ্যাডমিট করেছিলাম। তো এটা কি কোনো নিউমোনিয়া হতে পারে? বেশ, আপনি শুনতে থাকুন। যথেষ্ট উদ্বিগ্ন উনি হ্যাঁ, কিছু আমি একটা কি বলবেন? প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে নিই যে এই বয়সে বাচ্চাদের 3-4 বছর বয়সে বাচ্চাদের সর্দি কাশিটা কমন খুব, যে ওরা স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, সর্দি কাশি নিয়ে আসবে, বাচ্চাদের সর্দি কাশি বেশি হয়। তো অন অ্যান অ্যাভারেজ আমাদের দেশে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ইনসিডেন্স যে কারো বছরে 4 বার হতে পারে, কারো বছরে 9 বার হতে পারে, 12 বারও হতে পারে, বাট নর্মাল, দিজ আর নর্মাল। তো সেইগুলো দেখতে হবে যে এটা জাস্ট সর্দি আছে কিনা, কি একটু কাশি আছে কিনা, হাই টেম্পারেচার নেই। সেরকম যদি হয় তাহলে আমরা জাস্ট একটা প্যারাসিটামল কি একটা হয়তো নাকের একটা ড্রপ দিলাম যাতে নাকটা খুলে গেল, কিংবা হয়তো একটা কাশির ওষুধ দিলাম। যদিও অনেস্টলি স্পিকিং কাশির খুব ভালো ওষুধ হয় না। তো বাবা মায়েরা অনেক সময় বলে ডাক্তারবাবু কাশির জন্য থাকতে পারছি না, কিন্তু কাশি সারিয়ে দেওয়ার সেরকম কোনো ওষুধ ডাক্তারদের হাতে নেই। হ্যাঁ, নিউমোনিয়া হয়েছে তার জন্য কাশছেন, আপনি তার জন্য নিউমোনিয়া ট্রিটমেন্ট করলেন, সেটা আলাদা কথা। কিন্তু শুধুই কাশছে, জ্বর নেই, কাশছে, সেগুলোকে যদি না সেটা হাঁপানি হয়, হাঁপানি হলে তখন তার জন্য একটা ব্রঙ্কোডাইলেটর, যে লাংসটার যে হাঁপানি লাংসটা কুকড়ে যায় সেই লাংসটাকে খুলে দেওয়া, তার চিকিৎসা হতে পারে। সুতরাং সর্দি কাশি হলে আমরা জাস্ট প্যারাসিটামল আর নাকের ড্রপ একটুখানি, কারণ নাকটা বন্ধ হয়ে গেলে বাচ্চাদের খুব কষ্ট হয়। আর সেকেন্ড যেটা উনি বললেন যে ওনার জ্বর সর্দি কাশি একই রকমের, আর তার সাথে পেট খারাপ। পেট খারাপটাও আবার আমাদের দেশে খুব কমন। তার জন্য প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে পরিশুদ্ধ জলটা পরিশুদ্ধ যদি না হয় তখন কিন্তু বাচ্চাদের পেটটা খুব খারাপ হয়ে যায়। তো সেই দিকটাতেই আমাদের দেখতে হবে যে বাচ্চাটা যাতে জল যেটা খাচ্ছে, বাচ্চারা যেটা মুখে যাচ্ছে, খাবার, মায়েরা যারা খাবার তৈরি করছে তাদের যাতে হাতে নখ আংটি না থাকে, জুতো পরে, আমাদের দেখুন সুয়েজ সিস্টেমটা আমাদের দেশে খুব খারাপ। তো আমাদের রাস্তাঘাটে নোংরা ভর্তি, তো জুতো পরে ঘরে ঢোকাটা ইটস নট এ ভেরি গুড কালচার আমাদের দেশে স্পেশালি, কারণ ওই জুতোর তলে প্রচুর নোংরা চলে যায়, এবং এই নোংরাগুলোর থেকে অনেক সময় কৃমিও হয়ে যায় বাচ্চাদের। তো বাবা মা অবাক হয়ে যায়, এটা তো কৃমি কি করে হলো? আর কৃমি হওয়া মানেই কারো না কারো স্টুল, পায়খানা তোমার মুখে, বাচ্চার মুখে ঢুকেছে। তো সেটা বাবা মাকে বুঝতে হবে এবং মানতে হবে। কিন্তু আমরা তো প্রচুর দেখি ভালো ফ্যামিলিতেও কৃমি হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে একটু সেফ থাকতে হবে আর কি আমাদের। বেশ, এটা কিন্তু খুব বড় একটা সমস্যা যে অনেক বাবা মারাই বলেন যে প্রত্যেক মাসে মাসে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, এবং অনেক সময় ওই আগের বার ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছিলেন সেটা এবারেই দিয়ে ফেলি, তাতে যদি কাজ হয়, বা ওভার দ্য কাউন্টার আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। এই জিনিসটা কতটা জাস্টিফাইড বলে আপনি মনে করেন? দেখুন, অ্যান্টিবায়োটিক্স আর নট অ্যান্টিভাইরাল। বেশ, ভাইরাসেও জ্বর হয়, ব্যাকটেরিয়াতেও জ্বর হয়, কিন্তু বেশিরভাগই ভাইরাস। মানে 100টা জ্বরের মধ্যে ধরুন আপনি 70-80%ই ভাইরাস, যেখানে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আপনি যদি একটা জিনিস মনে রাখেন যে 1940s-এ যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো, তারও আগে তো মানুষ বেঁচেছে, আজও তারা বেঁচে আছে, এরকম মানুষও তারা বেঁচে আছে। তারা কি করে বেঁচে ছিল? তখন তো এত অ্যান্টিবায়োটিকই ছিল না। সুতরাং ভাইরাসটাই বেশি, প্লাস আমাদের শরীরেরও কিছু ক্ষমতা আছে যেগুলোতে আমরা জুঝে নেই। তবে আবার আমি বলছি যে সব জ্বরে অ্যান্টিবায়োটিকের কারণ হতে পারে না, যদি না কারো একটা ইমিউন ডেফিসিয়েন্সি থাকে, যে তার হয়তো রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাই নেই, সেটা খুব 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 রেয়ার।
এই যে বড় সমস্যার মধ্যে আরও একটা সাধারণ সমস্যা যেটা আপনি বলছিলেন, ইউরিনের ইনফেকশন, সেক্ষেত্রে বাচ্চারা বলে উঠতে পারে না কি সমস্যাটা হচ্ছে, সেটার জ্বরের প্যাটার্নটা কীরকম হয় এবং কি করা উচিত? সেটাতে না খুব হাই টেম্পারেচার হয়ে যায়, বাচ্চারা কাঁপুনি হয়, কিংবা বাচ্চারা পেচ্ছাপ করতে যেয়ে একটু কাঁদে, কিংবা কারো বারবার করে ফ্রিকোয়েন্সি হয়। আমরা বলি যে ইউরিনে তো ইনফেকশন হয় না, ইনফেকশনটা হয় কিডনিতে। ইউরিনটা হচ্ছে কিডনি ধোয়া জল। তো সেই কিডনি ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ধরা উচিত, কারণ কিডনিতে যদি ইনফেকশনটা থেকে যায় তাহলে কিডনিতে দাগ হয়ে যায়। যেমন করে আমার ধরুন গালে একটা ইনফেকশন হলো, তো আমার গালে দাগ হয়ে যাবে। তো কিডনি ইনফেকশন হলে কিডনিতে দাগ হয়ে যাবে, ফলে ফিউচারে তাদের হাইপার টেনশনের চান্সটা অনেক বেড়ে যাবে, কিংবা কিডনি ফাংশনটা একটু কমে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য ইউরিন ইনফেকশনের ব্যাপারে আমরা বলি যে খুব লো থ্রেশহোল্ড থাকতে হবে। তোমার কোনো মনে হলেই তুমি ইউরিনটা টেস্ট করে নেবে, কারণ ইউরিন টেস্ট করতে বাচ্চার তো কোনো কষ্ট হয় না, এটা তো আর ব্লাড টেস্ট নয়। সুতরাং ইউরিনে ইনফেকশনটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, স্পেশালি যেসব জ্বরে সর্দি কাশি নেই, কাঁপুনিটা বেশি হচ্ছে, পেচ্ছাপ করতে যে বাচ্চা কাঁদছে, তো সেইগুলোতে ইউরিন টেস্ট করে নেওয়া উচিত। তবে আমরা যেটা সাধারণ মানুষ জেনে থাকি যে ম্যালেরিয়াতেও কাঁপুনি হয়, ম্যালেরিয়া ডেঙ্গুর তাহলে জলের প্যাটার্নটা এর থেকে কিরম ভাবে আলাদা? না, ম্যালেরিয়াতে কাঁপুনি হয়, ম্যালেরিয়ার একটা প্যাটার্ন আছে, যদিও যে সবসময় সেই প্যাটার্ন ফলো করে তা নয়, কিন্তু খুব হাই টেম্পারেচার হয়ে গেল, আবার কমে গেল, তখন আবার এসে খেলছে ঠেলছে, তার আবার পেচ্ছাপ করতে যে সে কাঁদবে না। তো এগুলো কিছু, কিংবা বারবার পেচ্ছাপ হবে না, সেগুলো কিছু প্যাটার্ন আছে। কিন্তু প্যাটার্ন থাকা সত্ত্বেও ম্যালেরিয়া সিজন, ম্যালেরিয়া প্রোন এরিয়া, আপনাকে একটা ব্লাড টেস্ট করতেই হবে। এবং এখন সরকার বিভিন্ন জায়গাতে ম্যালেরিয়া টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই জন্য আমাদের ব্লাড টেস্ট একটা করে নেওয়া ভালো, ম্যালেরিয়া, স্পেশালি ম্যালেরিয়া সিজন। এবং আর একটা সম্ভাবনা যেটা থাকে টাইফয়েডের, ছোট বাচ্চাদের হয়ে থাকে, টাইফয়েডের জ্বরের প্যাটার্নটা কিরকম হয়? টাইফয়েডের জ্বরের প্যাটার্নটাও হাই টেম্পারেচার হয়, কিন্তু আমরা ক্লাসিক্যালি পড়ে এসেছি ছোটবেলা থেকেই, যেটা একটা স্টেপ ল্যাডার প্যাটার্ন হয়, সেটা যে কিরকম? সিঁড়ি দিয়ে ওঠার মতন জ্বর। প্রথম দিনে হয়তো 99, তারপরে হয়তো 100, তারপরে হয়তো 102। যদি কোনো জ্বর এরকম দেখা যায় যে সেটা আস্তে আস্তে বাড়ছে, সেগুলো কিন্তু ভাইরাস হওয়ার চান্স খুব কম, সেগুলো ব্যাকটেরিয়া হওয়ার চান্সটাই বেশি। তো সেই ক্ষেত্রে সেই সব জ্বরে আপনার অ্যান্টিবায়োটিক লাগার চান্সটা বেশি থাকে। আর সেই সব টাইফয়েড জ্বরে আপনার সর্দি কাশি হবে না, একটু পেটে ব্যথা হতে পারে, 6 দিন মাথায় হয়তো একটুখানি কাশি এলো। তো এগুলো হচ্ছে টাইফয়েডেরই। তবে হ্যাঁ, কখনো কখনো একটু গলাটা প্রথম দিকে একটু লাল লাগে, গলা যদি থ্রোটটা দেখি গলাটা একটু লাল লাগে, তখন মনে হয় যে এটা থ্রোট ইনফেকশন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ওটা টাইফয়েড হয়েছে। বেশ একটা মিক্সচার অফ সব ধরনের। বেশ, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, আমরা শুনছি, আপনি বলতে থাকুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর একটা যেটা গ্রামাঞ্চলে অনেক সময় হয়ে থাকে, যে অনেক হাতুড়ে ডাক্তাররা ইনজেকশন দিয়ে দেন। জ্বর কমানোর কি কোনো ইনজেকশন হয়? না, খুব রিসেন্টলি জ্বর কমানোর একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন বেরিয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে যেগুলো দেওয়া হয় আমি জানি না যে ওগুলো কি ইনজেকশন। হয়তো বা ওরা একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দিল, আমি শুনেছি ওরা অ্যামিকাসিন কিংবা জেন্টামাইসিন জাতীয় ইনজেকশনও দিয়ে দেয়। তাতে কতটুকু লাভ হয় আমরা জানি না, কিন্তু ওটা একটা প্রচলন আছে গ্রামাঞ্চলে, যে একটা হাতুড়ে ডাক্তারদের একটা অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রবণতা। বেশ, আর একটা হচ্ছে যে এই ধরুন আপনি যেটা বললেন, অনেক সময় প্যারাসিটামল আমরা দিয়েই থাকি জ্বর কমানোর জন্য। ধরুন এই ওষুধটা কতক্ষণ অন্তর অন্তর দেওয়া উচিত? যা এই যে গ্যাপটা আছে তার আগে যদি জ্বর চলে আসে, বা ধরুন 2 ঘন্টার মধ্যেই জ্বর চলে এলো, বা মানে কমছেই না, ওষুধ দেওয়া সত্ত্বেও কমছে না, সেক্ষেত্রে কি করবে? না, এটা আমাদের প্রায় একটা প্রবলেম, যে আমাদের ফোন করলো যে ডাক্তার 2 ঘন্টার মধ্যে জ্বর চলে এলো, কিন্তু আমাদের একটা পার্টিকুলার ডোজ আছে, যে সারা দিনে এত মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা ওষুধটা দিতে পারবো। তো এবার আমি যদি প্রথমেই সব ব্যবহার করে ফেললাম, তাহলে তো আর আমি পরের দিকে ব্যবহার করতে পারবো না। তো 4 থেকে 6 ঘন্টা অন্তর এই জ্বরের ওষুধটা দেওয়া যায়। এবং তার আগে যদি জ্বর চলে আসে তখন কি করব? আমরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন দেখুন, প্রথম কথা আমি আগেও একবার বলেছি যে জ্বরটা কিন্তু বাবা মার টেনশনের কারণ হয়,
আমাদের কাছে টেনশনের কারণ নয়, কারণ আমরা জানি যে আন্ডারলাইং যে অসুখটা আছে সেটাকে আমাকে ধরতে হবে এবং সেটা সারাতে হবে। যদি ভাইরাস ইনফেকশন হয় আমার কিছু করার থাকে না। আর 2 ঘন্টার মাথায় জ্বরের ওষুধ বাবা মা যদি সত্যিই খুব ইস্যু হয়ে যায়, আমরা বলি একটু ঈষদুষ্ণ জল দিয়ে স্পঞ্জিং করে দিন। তবে এই ভাইরালের কথা যেটা আপনি বারবার বলছেন, কারণ বেশিরভাগ ইনফেকশনে যেহেতু ভাইরাল, সেই রোগটা কি আপনা আপনি সেরে যায় না তার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি আলাদা রয়েছে? বেশিরভাগ ভাইরাসেরই কোনো ওষুধ নেই, তবে হ্যাঁ 2-1টা ভাইরাসের ওষুধ আছে। চিকেন পক্স বলুন, হারপিস বলুন, এরকম 2-1টা ভাইরাস আছে যে যাদের ওষুধ আছে এবং আমরা সেগুলো অনেক সময় ব্যবহার করি। ভ্যাকসিনেশন দেওয়ার সময়ও কিন্তু অনেক সময় জ্বর হয়, বা জ্বর হলেও কি ভ্যাকসিনেশন দেওয়া উচিত? এই ব্যাপারটা একটুখানি যদি বুঝিয়ে বলেন। মাইনর ইলনেস ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন ফর ভ্যাকসিনেশন। বেশ। একটু সর্দি পড়লো কি একটু নাক দিয়ে পড়লো, কিন্তু অনেক সময় হয়তো আমরা নন মেডিকেল কারণে ওটা অ্যাভয়েড করি। কারণ ধরুন আমি আজকে একটু সর্দি ছিল কি একটু জ্বর ছিল, আমি একটা ভ্যাকসিন দিলাম, তারপরের দিনই ওই অসুখটা হাই টেম্পারেচারে উঠে গেল, তখন দুটো প্রশ্ন আসবে যে ডাক্তারবাবু ভ্যাকসিনটা দিয়ে দিলেন, আপনার ভ্যাকসিনে এই জ্বরটা এসে গেল, কিংবা ডাক্তারবাবু আপনি ভালো করে চেক না করে দিলেন, তার জন্য এই দেখুন জ্বরটা এরকম চলছে। তো যদিও থিওরিটিক্যালি মাইনর ইলনেস থাকলে ভ্যাকসিন দিতে কোনো অসুবিধা হয় না। বেশ, ভ্যাকসিনেশনটা বেশি জরুরি শরীরের ক্ষেত্রে। হ্যাঁ। বেশ, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। নমস্কার। আমি শরীফনগর ভোলা থেকে পুনঃ সর্দার কথা বলছি। বলুন, শুনছি। আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাচ্ছি, আমার ভাগ্নের বয়স 4 বছর। ও ছোটবেলা থেকে ওর একটা অসুবিধা, যেটা হলো মাসে 2-3 বার করে জ্বর আসে। ডাক্তার দেখালে আবার সেরে যায়, আবার 2 মাস ভালো থাকে, আবার সেরে যায়। এবার সর্দি কাশিটার সঙ্গে হয়। এটা বেশ, নিশ্চয়ই আমরা দেখুন আলোচনা করব। বাচ্চাদের তো সর্দি কাশি জ্বর এইটাই হয়। বাচ্চাদের ডাক্তাররা আর দেখেটা কি, সর্দি কাশি জ্বর আর পেট খারাপ। বাচ্চাদের তো আর, আমি অনেক সময় বলি আমাকে যে বাচ্চাদের তো আর ডায়াবেটিস, প্রেগনেন্সি, হাইপারটেনশন এইগুলো হয় না। তো বাচ্চাদের ডাক্তারদের এইটাই তো দেখতে হবে, আর কি দেখবে তারা? সর্দি এটা কাশির normal। সমস্যাটা কিন্তু বেশিরভাগ ফোনেতেই আমরা পাচ্ছি। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ আমি দমদম থেকে সৃজিতা বলছি। বলুন। আমার বাচ্চার বয়স 6 বছর। তো এখন স্কুলে টুলে যায়, সর্দি কাশি তো লেগেই আছে, মানে ক্রনিকই বলা যায়। কয়েক মাস ভালো থাকলো তো আবার হয়। তো গত জুন মাস করে ওর একটা ফ্যারিঞ্জাইটিসের সমস্যা দেখা দিয়েছিল, এবং তার থেকে রাত্রেবেলায় কাঁপতে কাঁপতে ব্লিডিংও হয়েছিল গলা থেকে, বমির সাথে। তো এখন সেই সমস্যাটা নেই, তবে কাশি হলেই আমরা একটা ভয়ে থাকি যে আবার যদি ওইটা দেখা দেয়। আর একটা প্রবলেম হচ্ছে, আমার ছেলের মানে পেচ্ছাপ করতে গেলে একটু পেচ্ছাপের দাগ ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। তো ওটা হচ্ছে যে ডক্টরকে দেখাই, তিনি একটা অয়েন্টমেন্ট মেনশন করেছে যে সেটা দিয়ে কিছু মালিশ করলে সেরে যাবে। সেটা কি হবে নাকি না অপারেট করতে হবে? এই জন্য দেখুন, স্যারের সাথে একটু কথা বলতে চাই। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি আগে দিচ্ছি, যে ফাইমোসিস যেটা বলে, আপনি যেটা বললেন যে পেচ্ছাপের দাঁতটা পুরোটা খুলে না, সেটা ফাইমোসিস একটা নর্মাল ব্যাপার, ওটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে খুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই 3 থেকে 5 বছর মধ্যে ওটা আস্তে আস্তে খুলে যায়। কিন্তু যাদের একটু টাইট থাকে তাদের দুটো মলম, যেটা ডাক্তারবাবু আপনার দিয়েছেন, সেই মলমটা লাগিয়ে চেষ্টা করা যেতে পারে। স্টাডিজ বলে যে এক্ষেত্রে 70% সাকসেস রেট, নট 100%, কারণ কারো কারো যদি খুব টাইট থাকে তাহলে সেটা হয়তো নাও খুলতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে কাস্তে কাস্তে রক্ত অনেক সময় আমাদের গলা চিরে আসে, তো সেইটা জন্য অত ভয়ের কিছু নেই। আবার হতে পারে হয়তো কখনো রক্ত পড়তে পারে, কিন্তু তার জন্য আপনি অত ঘাবড়াবেন না, সেটা ভয়ের আদৌ কোনো কারণ নয়। বেশ, আশা করছি আমাদের সময় খুব কম স্যার, কোনো টেক হোম মেসেজ দর্শক বন্ধুর জন্য যদি বলে থাকে। দেখুন, আমি বারবার করে যেটা বলবো যে জ্বরটা কোনো অসুখ নয়, জ্বরটা একটা অসুখের লক্ষণ মাত্র। তাকে ভয় পাবেন না। যদি কোনো জ্বর কমিয়ে দেওয়ার পরে বাচ্চাটা দেখেন যে চনমনে আছে, তাহলে বুঝবেন যে খুব সম্ভবত ইমিনেন্ট, মানে এক্ষুনি কোনো বিপদ আমার নেই। আর যদি জ্বর কমে যাওয়ার পরেও বাচ্চা ঝিমিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে না, আমাকে এখনই বাচ্চাকে ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে।
প্রথম 6 মাসের জ্বর, স্পেশালি প্রথম 3 মাসের জ্বর সবসময় সিরিয়াস বলে ধরে নিতে হবে। আর জ্বরের সাথে যদি খিঁচুনি কিংবা বিহেভিয়ারাল প্রবলেম এইগুলো থাকে, কিংবা জ্বরের সাথে শ্বাসের প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা জ্বরটা নেমে গেছে তা সত্ত্বেও তার শ্বাসের প্রবলেম থাকছে, সেই জ্বরগুলোকে একটু বেশি সিরিয়াস ধরে নিতে হবে। তারপরে ইম্পর্টেন্ট জিনিস যেটা চিন্তা করতে হবে যে সিজনটা কি। আজকে যদি ডেঙ্গু সিজন হয় তাহলে সেই ডেঙ্গু সিজনে আমাকে ডেঙ্গুটা চিন্তা করতে হবে, ডেঙ্গু দরকার হলে টেস্ট করতে হবে। আর ডেঙ্গুর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি প্রচুর জল খাওয়াতে বলি আমি, ডেঙ্গু সিজনে আমি বলি যে প্রচুর জল খাওয়াও, কারণ ডেঙ্গু তো অ্যাজ সাচ কোনো চিকিৎসা নেই। আর কিছু ওয়ার্নিং সাইন্স আছে, সেই ওয়ার্নিং সাইন্সগুলো আমরা বলে দিই, সেইগুলো যদি দেখি তাহলে তখন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বেশ, আশা করছি আমাদের দর্শক বন্ধুরা আজকে যথেষ্ট উপকৃত হয়েছেন। ডক্টর ঘোষের কথা রেস্টে নেই বলবো, জ্বর কিন্তু আমাদের শরীরের একটা প্রোটেকটিভ মেকানিজম, একটা অ্যালার্ম সিস্টেম, অতএব অযথা ভয় না করে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর আমাদের অনুষ্ঠান কেমন লাগলো চিঠি লিখে জানাতে ভুলবেন না। আমাদের যোগাযোগের ঠিকানা দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 95। দূরদর্শন আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।